ক্লাস 10 দশম শ্রেণীর আজকে আমরা বুঝবো দ্বিতীয় অধ্যায়। কত নম্বর চ্যাপ্টার? দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে। প্রথম অধ্যায় কি ছিল বড় দেখি? প্রথম অধ্যায় ছিল আমাদের ইতিহাসের ধারণা। মনে পড়ছে? ইতিহাসের ধারণা তার মানে ইতিহাস কি, আগেকার দিনে ইতিহাসে কি আলোচনা হতো, তারপরে মার্ক্সবাদীরা আসলো, অ্যানান গোষ্ঠী আসলো, সাবলটার্ন আসলো, আসার পরে ইতিহাস কিভাবে চেঞ্জ হলো এবং ইতিহাসের মধ্যে নতুন নতুন বিষয় সব কিভাবে ঢুকলো, এটা আমরা আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি, যে আধুনিক ইতিহাস চর্চার উপাদানগুলো কি কি। তার মানে তোমাদেরকে যদি একটা বই লিখতে বলা হয় তোমাদেরকে কি কি উপাদান লাগবে, সেখানে আমরা 4টা উপাদানের কথা পড়েছিলাম। কি কি পড়েছিলাম? প্রথমে বলা হয়েছিল সরকারি নথিপত্র, মনে পড়ছে? আত্মজীবনী, স্মৃতিকথা। 3 নম্বর বলেছিলাম চিঠিপত্র। 4 নম্বর বলেছিলাম সংবাদপত্র ও সাময়িক পত্র, মনে পড়ছে? ঠিক। তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল, সেটা হচ্ছে ইন্টারনেট। আমরা জেনেছি ইন্টারনেটের অনেক সুবিধা। আজকে আমরা ক্লাস 10 এর ইতিহাসের 2 নম্বর চ্যাপ্টারটা জানব। 2 নম্বর চ্যাপ্টারের যে নামকরণ আছে, কি নাম আছে? 2 নম্বর চ্যাপ্টারের নামকরণ আছে, দেখো, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। মানে কি? সংস্কার মানে সমাজে যেগুলো চলছিল সেগুলো 2 ধরনের হতে পারে। একটা হতে পারে যেটা ভালো, সেটাকে সংস্কার হিসেবে বলবো আমরা, আর একটা যেটা চলছে খারাপ, মানে সমাজে যা কিছু সিস্টেম আছে, যা কিছু রীতিনীতি আছে, তার মধ্যে ভালো দিকও হতে পারে, খারাপ দিকও হতে পারে। খারাপ দিকগুলো কি কি? সেটা হচ্ছে কুসংস্কার। খারাপ দিকগুলোকে কি বলা হচ্ছে? কুসংস্কার। তা আমরা এই 19 শতকের সমাজ কেমন ছিল সেটা জানবো, আর বৈশিষ্ট্য পর্যালোচনা এটা জানবো। এবার এই চ্যাপ্টারটা বুঝতে গেলে আমাদেরকে এই চ্যাপ্টারকে 2টা পার্টে ভাগ করতে হবে। কি বললাম? 2টো পার্টে ভাগ করতে হবে। ইতিহাসের 2 নম্বর চ্যাপ্টারকে বুঝতে গেলে আমাদেরকে 2টো পার্টে, দেখা যাবে এই ক্লাসে শেষ করা সম্ভব না, 2টো ক্লাসের মাধ্যমে আমরা এই দ্বিতীয় অধ্যায়টাকে বুঝে নেব। প্রথম ক্লাসে আমরা মেইনলি এই 2টো টপিক জানবো, 2টো টপিক মাত্র, বেশি নাই। কি কি জানবো? আমরা জানবো 19 শতকের বাংলা, তার মানে 19 শতকের বাংলাটা কেমন ছিল সেটা জানবো। তার সঙ্গে আছে সাময়িক পত্র, সংবাদপত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলন। তার সঙ্গে লেখা আছে বামাবোধিনী, হিন্দু প্যাট্রিয়ট, গ্রাম বার্তা প্রকাশিকা, হুতম প্যাচার নকশা, নীল দর্পণ। এই কটা পয়েন্ট লেখা আছে। 2 নম্বর আমাদের টপিক কি আছে? 19 শতকের বাংলার শিক্ষা সংস্কার। এবার এই পয়েন্টটা বুঝতে গেলে আমাদেরকে এই পয়েন্টগুলো জানতে হবে। কি? প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, ইংরেজি শিক্ষার প্রসার, বিদ্যাসাগর, মেকলে মিনিটস, উডের ড্যাশপেজ, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়, রাজা রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার, ড্রিঙ্ক ওয়াটার বিথন, কলকাতা মেডিকেল কলেজ। এই কটা টার্ম জানতে হবে। প্রথমেই বলি আমাদের যে প্রথম টপিক কি আছে? 19 শতকের বাংলা মানে কি? 19 শতকের বাংলা মানে কোন সময়টাকে বলবো আমরা? গুড। 19 শতক মানে হচ্ছে 1800 থেকে 1900। এটা কিন্তু আমি বলেছিলাম একবার, যে শতকের কথা বলা হবে সেটা পরে করে আসবে। উদাহরণ হিসেবে আমি যদি বলি 19 শতক, তো 19টা আসবে পরে, তার মানে এটা শুরু হচ্ছে কবে? 1800 থেকে 1900 পর্যন্ত। ক্লিয়ার? 19 শতক যদি বলা হয় তার মানে কোন সময়টাকে বলা হচ্ছে? 1800 থেকে 1900, এই সময়টাকে। যদি আমরা বলি পঞ্চদশ শতক, পঞ্চদশ, তার মানে 1400 থেকে 1500, পঞ্চদশ। যদি আমরা বলি 20 শতক, 20 মানে 20, 20 শতক তার মানে কি? 1900 থেকে 20 মানে 2000, এই সময়টা। ক্লিয়ার হয়েছে? তার মানে আমরা জানবো কি 19 শতকের বাংলা। 19 শতক মানে কি? 1800 থেকে 1900। এই সময়কালে বাংলার অবস্থা কেমন ছিল? আমরা গোটা দেশের কথা জানছি না, আমরা কি গোটা ভারতের কথা জানবো? আমরা কার কথা জানবো? বাংলা, শুধু বাংলার কথা জানবো। ঠিক। এবার এই সময়কালে যদি আমরা ইতিহাস জানতে চাই
তবে সবচেয়ে ভালো, সবচেয়ে গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে কি? সংবাদপত্র, সাময়িক পত্র, পেপার, নিউজ পেপার। আজকে যদি আমরা ওকে বললাম যে ও একটা বাড়ি থেকে বা বাইরে থেকে দোকানে বিক্রি হচ্ছিল, আনন্দবাজার পত্রিকা নিয়ে আসলো, তা আজকে যদি আমি আনন্দবাজার পত্রিকাটা দেখি, তো আনন্দবাজার পত্রিকায় কালকের ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ হয়েছে, তো সেই খবরটা পেয়ে নিব। কালকের আমাদের বাংলায়, গোটা দেশে, গোটা বিশ্বে যা যা ঘটেছে, কালকে ঘটতে পারে, 8 দিন আগে ঘটতে পারে, কোন একটা বড় খবর হয়েছে, সেটা বেশ কিছুদিন ধরে চলবে। কলকাতায় কোনো একটা বড় আগুন ধরেছিল, সেই দেশটা এখনো চলছে। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, সেটার খবর। তার মানে সংবাদপত্র থেকে আমরা আগের, মানে আজকে নিলাম, তার মানে আজকের আগের সব খবরই আমরা সংবাদপত্রে পেয়ে নিব। একইভাবে ধরো 19 শতকের, তার মানে কোন সময়টা 1800 থেকে 1900, এই সময়কালের আমরা কিছু নিউজ পেপার পেয়ে গেছি, সংবাদপত্র পেয়ে গেছি। তা আমরা যদি সেই সময়কার কিছু সংবাদপত্র পেয়ে নিই, তো সেই সংবাদপত্র থেকে তখনকার দিনের খবর জানতে পারবো কি পারবো না? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? ক্লিয়ার? তার মানে ওই সময়কার আমরা যদি সাময়িক পত্র, সাময়িক পত্র মানে কি? যে সংবাদপত্রগুলো কিছুদিন পর পর বেরাতো। আরেকটা হতে পারে সংবাদপত্র মানে যেটা রোজ বেড়ায়। আর তখনকার দিনের আমরা যদি কিছু সাহিত্য পেয়ে নিই, সাহিত্য মানে বই, গ্রন্থ, তখনকার কোনো মানুষ তার জীবনের উপরে কি কি কাজ করে গেছে, সেগুলো যদি কোনো বই হিসাবে পাবলিশ করে দিয়ে থাকে, কেউ যদি কোনো বই লিখে থাকে, তো তখনকার কথা লেখা হবে কি হবে না? তখনকার কথা লিখবে কি লিখবে না? তোমাদের এখানকার মালদার কোনো একটা লোক বই লিখেছে, ভূগোলের উপরে বই লিখেছে, তো ও যদি বই লিখবে, তো গঙ্গার সমস্যা, গঙ্গা ভাঙন লিখবে কি লিখবে না? তা আমাদের এখানকার একটা সমস্যা, সেটা উল্লেখ থাকবে কি থাকবে না? থাকবে। তার মানে আমরা যদি তখনকার সাময়িক পত্র, সংবাদপত্র বা যদি সাহিত্য পেয়ে নিই, বই পেয়ে নিই, তো তখনকার দিনের কথা সহজেই জানতে পারবো। এবার তোমাদের ক্লাস 10 এর সিলেবাসে আছে 3টা সাময়িক পত্র, 3টা নিউজ পেপার। কি কি? প্রথমে আছে বামাবোধিনী। কি বললাম? বামাবোধিনী। এই যে বামাবোধিনী পত্রিকা, এর সঙ্গে যুক্ত আছে উমেশ চন্দ্র দত্ত। কি নাম বললাম? উমেশ চন্দ্র দত্ত। এই উমেশ চন্দ্র দত্ত প্রথমে তিনি বামাবোধিনী সভা বানিয়েছিলেন। বামাবোধিনী সভা নামে একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, বামাবোধিনী সভা। তারপরে তিনি এই বামাবোধিনী পত্রিকা শুরু করেন। প্রথম দিকে এই যে পত্রিকাটা ছিল বামাবোধিনী, পত্রিকাটা ছিল মাসিক পত্রিকা, তার মানে 1 মাস পর পর বেরাতো। বুঝাচ্ছে? মাসিক পত্রিকা মানে কি? প্রত্যেক মাসে মাসে বেরাবে। জানুয়ারি মাসে বেরিয়েছে, আবার ফেব্রুয়ারিতে বেরাবে, তারপরে মার্চে বেরাবে। তার মানে বামাবোধিনী পত্রিকাটি কে প্রথমে শুরু করেন? এর সম্পাদক কে ছিলেন? উমেশ চন্দ্র দত্ত। তিনি 1863 খ্রিস্টাব্দে এই বামাবোধিনী পত্রিকাটি শুরু করেন, এবং এটি প্রথম দিকে ছিল কি? একটি মাসিক পত্রিকা, তার মানে প্রত্যেক মাসে মাসে বেরাতো। এই পত্রিকায় মেয়েদের কথা বলা হয়েছে। কেমন? বামা শব্দের অর্থ হচ্ছে নারী। বামা শব্দের অর্থ কি? নারী। তার মানে যে পেপারটা নারীদের নাম দিয়ে লেখা আছে, তো তার মানে কার খবর বেশি থাকবে? নারীদের খবর বেশি থাকবে। বামা শব্দের অর্থ যেহেতু নারী, তাই নারীদের খবর এই পত্রিকায় বেশি প্রকাশিত হতো। স্ত্রী শিক্ষার কথা, তখনকার দিনে মেয়েদের অবস্থা কেমন ছিল? বাল্য বিবাহ, কম বয়সে বিয়ে হয়ে যাওয়া, বহু বিবাহ, একজন পুরুষ অনেকগুলো বিবাহ করত, বা অসবর্ণ বিবাহ বা বার্ধক্য বিবাহ, অনেক বয়স্ক লোক, অনেক বয়স্ক মহাজন জমিদার যারা থাকতো, তারা কম বয়সী মেয়েদের সঙ্গে বিয়ে করত। তো এই যে সামাজিক কুসংস্কার গুলো, সামাজিক যে প্রথাগুলো, তার বিরুদ্ধে লেখালেখি করেছিল কোন পত্রিকা? বামাবোধিনী। ক্লিয়ার হয়েছে? বামাবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়? 1863। কে করে? এবং এর বিষয়বস্তু কি ছিল? ক্লিয়ার? নেক্সট, পরের সংবাদপত্র আছে হিন্দু প্যাট্রিয়ট। কি নাম বললাম? এই পত্রিকার সঙ্গে গিরিশচন্দ্র ঘোষ এর নাম যুক্ত। প্রথমে গিরিশচন্দ্র ঘোষ তিনি এই পত্রিকার সম্পাদনা করেছিলেন, মানে তার নেতৃত্বেই এই পত্রিকাটি শুরু হয়েছিল। কবে? 1853 সালে।
কবে? 1853। আগেরটা বললাম 1863, এটা বলছি 1853। ক্লিয়ার? 1853 সালে গিরিশচন্দ্র ঘোষ এই পত্রিকাটি শুরু করেন। এই পত্রিকাটি প্রথমে ছিল সাপ্তাহিক। ক্লিয়ার? এই পত্রিকায় মেইনলি তখনকার দিনের নীলকর সাহেবরা কিভাবে ভারতীয়দের উপরে জোর জুলুম চালাচ্ছিল, নীলকর সাহেবরা নীল চাষীদের উপরে কেমন ভাবে অত্যাচার চালাচ্ছিল, সাধারণ মানুষের অবস্থা কেমন ছিল, ইত্যাদি বিষয়গুলো এই পত্রিকায় প্রকাশিত হয়। ক্লিয়ার? এবং এই পত্রিকার সঙ্গে আরেকজন ব্যক্তির নাম খুবই অঙ্গাঙ্গী ভাবে জড়িত, এই পত্রিকাকে বেশি জনপ্রিয় করে তুলেছিলেন, তার নাম হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। কি নাম বললাম? তোমাদের ম্যাচিং এ বা অনেক সময় প্রশ্ন আকারে থাকবে যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সঙ্গে কার নাম জড়িত? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ক্লিয়ার? গিরিশচন্দ্র ঘোষ প্রথম শুরু করেছিল, পরে পরে সম্পাদক হয়েছিল কে? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এবং হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সময় এই পত্রিকার জনপ্রিয়তা বাড়ে, তার অনেক বেশি বিক্রি হয়েছিল, মানুষের কাছে পৌঁছে গেছিল। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর পেপার আছে গ্রাম বার্তা প্রকাশিকা। গ্রাম বার্তা প্রকাশিকা এই পত্রিকার সঙ্গে হরিনাথ মজুমদার, কি নাম বললাম? হরিনাথ মজুমদারের নামটা জড়িত। এই পত্রিকাটাও 1863 সালে, কত সালে? 1863 সালে পত্রিকাটি প্রকাশিত হয় এবং শুরু করেছিলেন কে? হরিনাথ মজুমদার। তাকে কাঙাল হরিনাথ বলা হতো। কি বলা হতো? কাঙাল হরিনাথ বলা হতো হরিনাথ মজুমদারকে। তিনিও এই যে পেপারটার নামটা দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা, পত্রিকার নাম থেকে আমরা বুঝতে পারছি গ্রাম বার্তা মানে গ্রামের বার্তা, গ্রামের খবর। তার মানে কার খবর আসবে? শহরের খবর না গ্রামের? তারপরে আমরা বুঝতে পারছি পেপারের যে নামকরণ, সংবাদপত্রের যে নামকরণ, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এই পত্রিকার বিষয়বস্তু ছিল গ্রামের খবর, গ্রাম বার্তা। তার মানে গ্রামের খবর এই পত্রিকায় বেশি লেখালেখি হতো। তার মানে গ্রামে কারা থাকে? সাধারণ মানুষ। ইংরেজ আমলে, ব্রিটিশ আমলে ভারতীয়দের অবস্থা কেমন ছিল, এই খবরগুলো আমরা এখান থেকে জানতে পারতাম। সাধারণ মানুষের অবস্থা কেমন ছিল এই পত্রিকা থেকে জানা যেত। তার পাশাপাশি এই পত্রিকা তখনকার দিনের দর্শন, বিজ্ঞান, প্রকৃতি ইত্যাদি বিষয়েও লেখালেখি করত। ক্লিয়ার? আমরা এতক্ষণ জানলাম 3টা সংবাদপত্রের কথা, বামবন্ধনী, হিন্দু প্যাট্রিয়ট, গ্রাম বার্তা প্রকাশিকা, 3টা বললাম পেপার, সংবাদপত্র। ক্লিয়ার? এবার যে দুটো নাম লেখা আছে এটা হচ্ছে সাহিত্য। প্রথম যেটা লেখা আছে হুতম প্যাচার নকশা, কি বললাম? কে লিখেছিল? কালী প্রসন্ন সিংহ। কালী প্রসন্ন সিংহ, যিনি অল্প দিন বেঁচে ছিলেন, অল্প দিনে তিনি মারা গেছেন। সেই কালী প্রসন্ন সিংহ এমন কিছু কাজ 30 বছরের মধ্যে করে দিয়ে গেছেন যে আমরা এখনো তার বইটা পড়ছি, তার নামটা এখনো আছে লেখা। সেই 30 বছর বয়সের মধ্যে যা কাজ করে দিয়ে গেছেন, কালী প্রসন্ন সিংহ এই হুতম প্যাচার নকশা গ্রন্থটা লিখেছিলেন। এবং এই গ্রন্থতে তিনি বাবু কালচার বা বাবু প্রথা যেটা, এর সমালোচনা করেছেন। বাবু মানে কি? বাবু মানে তখনকার দিনে বাঙালিদের মধ্যে বেশ কিছু লোক ইংরেজি শিখে, ওরা ইংরেজি শিখেছিল আর ভেবেছিল ইংরেজদের আন্ডারে আমরা চাকরি পাবো, আমরা যদি ইংরেজি শিখে নিই তবে ইংরেজদের আন্ডারে সহজেই চাকরি পেয়ে নেব। কারণ অফিস আছে, সেই অফিসে একজন ইংরেজ সাহেব আছে। এবার বাকি যে কর্মচারীরা, সেই কর্মচারীর সঙ্গে যে ইংরেজ অফিসারটা কথা বলবে, সে কিসে কথা বলবে? ইংলিশেই বলবে। ওই ইংরেজ অফিসারের যদি জলের প্রয়োজন হয়, জল পিপাসা পেয়েছে, তো কি বলবে? প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাই তো বলবে। ও কি বাংলায় কথা বলতে পারবে? আমাদের দেশীয় ভাষায় কথা বলতে পারবে? কোন ভাষায় কথা বলবে? ইংরেজিতেই কথা বলবে। এবার সামনের লোকটা যাকে অ্যাপয়েন্ট করেছে বা যাকে রিক্রুট করবে, যাকে চাকরিটা দিবে, ও যদি ইংরেজি বুঝে তবেই তো ওকে চাকরি, ইংরেজি বুঝতেই না পারে তো বলেছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ও বুঝতে না পেরে ব্যাগটা, স্যার ব্যাগটা নেন, ব্যাগ নিয়ে চলে যাবে। বুঝা গেল কি যায়নি? ও যদি ইংরেজি বুঝে তবে তো ঠিক গ্লাসে করে জল নিয়ে যাবে, আর যদি ইংরেজি বুঝতে না পারে তো না বুঝতে পারে ব্যাগ বা যা পাবে সেটাই নিয়ে চলে যাবে। ক্লিয়ার? তখনকার দিনের বাঙালিদের মধ্যেও এই প্রবণতা দেখা দেয় যে অল্প ইংরেজি শিখে তারাও চাইছিল ইংরেজদের আন্ডারে চাকরি করতে, ইংরেজদের অধীনে চাকরি করতে।
তাই অল্প ইংরেজি শিখে তারা সবসময় ফিটফাট হয়ে ভালো একটা পোশাক পরে নিয়ে আর একদম ঘুরে বেড়াতো, আর নিজেদেরকে আভিজাত্য দেখাতো, নিজেদেরকে সাধারণ মানুষ থেকে একটু আলাদা দেখাতো যে আমরা ইংরেজি জানি, আমরা ইংরেজদের আন্ডারে চাকরি করি, আমরা টাকা ইনকাম করি, আমরা ওই জমিতে কাজ করি না। বুঝা গেছে? এই যে বাবু কালচার, তার তীব্র সমালোচনা করেছিলেন কে? হুতম প্যাঁচার নকশা গ্রন্থে কে করেছিলেন? কালী প্রসন্ন সিংহ, যিনি হুতম প্যাঁচা এই ছদ্ম নামে গ্রন্থটা লিখেছেন। ক্লিয়ার? নেক্সট, পরের আমাদের একটা টপিক, সেটা হচ্ছে নীল দর্পণ। কি বললাম? নীল দর্পণ। 1858 সালে নীল বিদ্রোহ ঘটেছে। সেই নীল বিদ্রোহ কেন হয়েছিল? নীলকর সাহেবরা জোর করে ভারতীয় চাষিদেরকে নীল চাষ করাতো। তোমার দরকার আছে জমিতে ধান, গম, ভুট্টা, মানুষের খাওয়ার জন্য দরকার আছে ধান, গম, ভুট্টা, কিন্তু নীলকর সাহেবরা বলছে যে নীল চাষই করতে হবে। এই নীলের প্রচন্ড ডিমান্ড আছে, নীলের প্রচুর ডিমান্ড আছে, বাইরে বিদেশে বিক্রি করে প্রচুর মুনাফা আছে, প্রচুর ইনকাম হচ্ছে। নীলকর সাহেবরা জোর করে ধান, গম, ভুট্টা বা দেশীয় যে ফসল সেগুলো চাষ না করে ওদেরকে বলতো যে নীল চাষ করতে হবে। এর বিরুদ্ধে ভারতীয়রা আন্দোলন করে ইংরেজরা যখন বাধ্য করে হাত কেটে দেয়, এর আগের দিন বলেছি আমি গল্পগুলো, হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, জোর জুলুম করে ওর বাড়ির বাচ্চাদেরকে, বউ বাচ্চাদেরকে ধরে নিয়ে চলে যাওয়া, এগুলোর বিরুদ্ধে নীল বিদ্রোহ হয়েছিল। তো সেই নীল বিদ্রোহের পর নীল দর্পণ লেখা হয়েছিল 1860 সালে। দীনবন্ধু মিত্র তিনি এই নীল দর্পণ গ্রন্থটা লিখেছিলেন, এবং এই গ্রন্থে তিনি ইংরেজদের বা নীলকর সাহেবদের যে শাসন, শোষণ, অত্যাচার, নিপীড়ন তার ছবি তুলে ধরেছেন। যখনই এই গ্রন্থটা মাইকেল মধুসূদন দত্ত, তিনি রেভারেন্ড জেমস লং, একজন ইংরেজ অফিসার, রেভারেন্ড জেমস লং, তিনি বললেন যে মাইকেল, তুমি তো ইংরেজি ভালো জানো, তুমি এই যে গ্রন্থটা লিখেছে নীল দর্পণ, বাংলায় লিখেছে, এই নীল দর্পণটাকে তুমি ইংলিশে ট্রান্সলেট করে দাও। তার কথা অনুসারে, রেভারেন্ড জেমস লং এর কথা অনুসারে মাইকেল মধুসূদন তিনি কি করলেন? এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে দিলেন, এবং তারপরে গ্রন্থটা যখন বেরালো, বইটা যখন পড়লো ইংরেজরা, বাইরে বিদেশে যখন বইটা বেরালো, তখন ইংরেজদের মাথাটা ঘুরে গেল। বইটা পড়ে নিয়ে বুঝতে পারলো যে ভারতে ইংরেজরা, ভারতের নীলকর সাহেবরা ভারতীয়দের উপরে তো জোর জুলুম চালাচ্ছে, জোর করছে যে যেন নীল চাষ করে, এবং তার জন্যই ওখানে নীল বিদ্রোহ ঘটেছে। তার মানে ভারতের করুণ ছবি, ভারতের বাস্তব ছবিটা তিনি এই গ্রন্থে তুলে ধরেছিলেন, এবং এটাই প্রথম কলকাতার ন্যাশনাল থিয়েটারে প্রথম নাটকটা মঞ্চস্থ করা হয়েছিল। ক্লিয়ার? নেক্সট, পরের আমাদের টপিক আছে, দেখো 19 শতকের বাংলার শিক্ষা সংস্কার। কি জিনিস? আবার ব্যাপারটা বলছি, 19 শতকের বাংলা, তার মানে কি? ওই সময়টাই, কোন সময়ের কথা বলছি? 1800 থেকে 1900। এই সময়কালে বাংলার শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার অবস্থা কেমন ছিল ভাবো তো একবার। তখনকার দিনে এখনকার মতো এত বড় বড় স্কুল কলেজ ছিল? ছিল না। আলাদা কোনো বড় বড় স্কুল কলেজ ছিল? কোথায় যেত সবাই পড়তে? বাগানে, গাছের তলায়। সেটাও হয়েছে অনেক দেরি করে, সেটাও দেরি করে। গাছের তলায় বাগানে বসে পড়া, ওটা অনেক দেরি করে। ওটা হয়েছে কখন? ওটাও শুরু হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সময়। রবীন্দ্রনাথ ঠাকুর 1921-22 খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা করলেন। তিনি বললেন এই বদ্ধ পরিবেশে, এই ক্লাসরুমের মধ্যে পড়াটা ভালো না, এর থেকে আমরা যদি প্রকৃতির মধ্যে পড়ি, আমরা যদি বাগানের মধ্যে, প্রকৃতির মধ্যে বসে পড়ি, আমাদের পড়াটা বেশি ভালো হবে। প্রকৃতির মধ্যে শিক্ষার কথা বলেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, যেটা বলছিলাম 19 শতকের বাংলার শিক্ষা সংস্কার। তো 19 শতক, তার মানে আমরা বুঝতে পারলাম 1800 থেকে 1900। এই সময়কালে বাংলার শিক্ষার অবস্থাটা কেমন ছিল? এবার ভাবো একবার,
যে ওই সময়কাল যখন ভারতে ইংরেজ শাসন আছে, ভারতীয়রা একদমই পিছিয়ে আছে, তখন পড়াশোনার তেমন কালচারই নাই, মেয়েদের মধ্যে পড়াশোনা তো নাই বললেই চলে। মেয়ে তার মানে ওদেরকে আর পড়াশোনা করতে হবে না, ছেলেরা এমনি কাজের মধ্যে ব্যস্ত থাকতো, পড়াশোনা থেকে একদমই দূরে। পড়াশোনা করতো কারা? পড়াশোনা করতো বড় বাড়ির লোক ছেলেরা, ধনী বাড়ির যারা ছেলেরা, যাদের কাছে প্রচুর টাকা পয়সা, তারা দেখা যেত যে দেশের মধ্যে যতটা হতো তারপরে ওরা পাঠিয়ে দিত বিদেশে, ইংল্যান্ডে পড়াশোনা করার জন্য। তখনকার দিনে যদি বলা যায় তো হিন্দুদের মধ্যে টোল আর পাঠশালা, কি বললাম, হিন্দুদের মধ্যে টোল এবং পাঠশালায় পড়াশোনার প্রথা ছিল, আর মুসলিমদের মধ্যে মক্তব ও মাদ্রাসা। ক্লিয়ার? হিন্দুদের মধ্যে টোল ও পাঠশালায় পড়াশোনা হতো, আর মুসলিমদের মধ্যে মক্তব ও মাদ্রাসায় পড়াশোনা হতো, মক্তব ও মাদ্রাসায় পড়াশোনা হতো। তখনকার দিনে যে পড়াশোনাটা হতো সেটা সবই হচ্ছে, বেশিরভাগই হচ্ছে ধর্মীয় কাহিনী। তার মানে আমরা বুঝতে পারলাম যে 19 শতকে বাংলার হিন্দুদের মধ্যে টোল এবং পাঠশালায় পড়াশোনা হতো, আর মুসলিমদের মধ্যে মক্তব এবং মাদ্রাসায় পড়াশোনা চলছিল। তখনকার দিনে পড়াশোনা কি হতো? পড়াশোনা বলতে ধর্মীয় কাহিনী, আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃত, দেশীয় যে পড়া, দেশীয় যে ভাষা, এগুলোই পড়াশোনা ছিল। তার মানে তখনকার দিনে এখনকার মতো আমরা যারা পড়ছি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ম্যাথমেটিক্স পড়ছি না, এই পড়াগুলো ছিল না, এই আধুনিক পড়া ছিলই না তখন। তখনকার দিনে পড়াশোনা মানে হচ্ছে আরবি পড়বে, উর্দু পড়বে, সংস্কৃত পড়বে, ধর্মীয় গ্রন্থগুলো পড়বে, এই পড়াগুলোই ছিল। অ্যাকচুয়ালি বলতে গেলে এই ধরনের বড় কলেজ বা ইউনিভার্সিটি বা স্কুল ছিলই না। ইংরেজদের মধ্যে কয়েকজন এগিয়ে আসলেন এবং তারা ভাবলেন যে ভারতে যেহেতু ইংরেজরা থাকবে, ভারতে তো অনেক লোক, ইংরেজরা এসে অল্প, এবার ভারতে আসার ফলে, থাকার ফলে ওদেরকে একটু একটু ইংরেজি শিখিয়ে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। ইংরেজি ওরা যদি অল্প করে ছড়িয়ে দেয়, তবেই দেখা যাবে এখানকার লোকেরা একটু একটু ইংরেজি জানবে, তবেই এদের কাজ করতে সুবিধা হবে। বুঝা যাচ্ছে কি যায়নি? বুঝতে পারছো? ইংরেজি একটু একটু করে শিখাবে, ইংরেজি জানাবে, তবে তাদের কাজ করতে সুবিধা হবে। ভারতীয়রা যদি ইংরেজি না জানে তো কাজই তো করতে পারবে না ইংরেজরা। ইংরেজরা কাকে নিয়ে কাজ করবে? যে অর্ডার গুলো দিবে, যে কথাগুলো বলবে, সেগুলো তো সব ইংরেজি ভাষায় বলবে। এবার ইংরেজি বুঝার মতো তো লোক লাগবে। সেই কারণে প্রথমে ইংরেজদের মধ্যে দেখা যায় যে দুটো কারণে, এক হচ্ছে ইংরেজি শিখাতে হবে অল্প অল্প, আর ভারতে থাকার জন্য, ভারতে শাসন করার জন্য ওদেরকেও মানে ইংরেজদেরকেও একটু একটু করে ভারতের কালচার, ভারতের সংস্কৃতি, ভারতের ভাষা জানা দরকার। তার মানে কি, তুমি বাংলায় থাকবা আর বাংলার কালচার কেমন, বাংলার অবস্থা কেমন যদি না জানো, তো বাংলায় থাকতে ভালো লাগবে? লাগবে না। তুমি যদি ধরে নাও যে রাজস্থান গেছো, তো রাজস্থানে গিয়ে তোমাকে ওখানকার কালচার কেমন, ওখানকার পড়াশোনা কেমন, ওখানকার ইতিহাস কেমন, এগুলো একটু জানতে হবে, তবেই তোমার ওখানে থাকতে ভালো লাগবে। বুঝা যাচ্ছে? সেই কারণে আমরা বুঝতে পারছি যে ইংরেজরা ভারতে প্রথমে ভারতীয়দের যে ভাষা, সংস্কৃতি জানার জন্য ওরা কিছু স্কুল কলেজ প্রতিষ্ঠা করে। প্রথম দিকে যদি বলি, যেমন হচ্ছে 1781-82 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস তিনি প্রতিষ্ঠা করলেন কি, কলকাতা মাদ্রাসা। স্যার উইলিয়াম জোন্স তিনি প্রতিষ্ঠা করলেন এশিয়াটিক সোসাইটি। এগুলোতে সবই হচ্ছে প্রাচ্য শিক্ষা দেওয়া হতো। মানে এখানকার যে পড়াশোনা, এখানকার পড়াশোনার মধ্যে কি বললাম, এখানকার পড়াশোনা বলতে বোঝাচ্ছে আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃত। ক্লিয়ার? তার মানে প্রাচ্য, এই কথাগুলো যে কথাগুলো বলছি এগুলো বোঝাচ্ছে প্রাচ্য, মানে আমাদের এখানকার পড়াশোনা। এই পড়াশোনা জানার জন্য বা এই পড়াশোনা পড়ানোর জন্যই তারা প্রথম দিকে ইংরেজদের মধ্যে কয়েকজন স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। এরই মধ্যে একটা ঘটনা ঘটছে কি, 1813 সাল, কত সাল? 1813 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি চার্টার আইন পাস করলেন। সেই চার্টার আইনে বলা হলো
যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শিক্ষার জন্য প্রত্যেক বছর 1,00,000 টাকা করে ব্যয় করবে। তার মানে কি প্রত্যেক বছর ইংরেজ কোম্পানি কত টাকা দিবে? 1,00,000 টাকা করে দিবে। এবার একটু সমস্যা দেখা দিল, ইংরেজরা তো 1,00,000 টাকা দিবে, এবার এই 1,00,000 টাকা দিয়ে কি পড়ানো হবে? আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃত, প্রাচ্য শিক্ষাতে ব্যয় করা হবে, নাকি ভারতীয়দেরকে ইংরেজি শেখানো হবে? এই নিয়ে একটু দ্বন্দ্ব দেখা দিল। বেশ কয়েকজন বললো যে প্রাচ্য শিক্ষা দিতে হবে, আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃত, ধর্মীয় কাহিনী। তার মানে ভারতের লোকেরা নিজের ভাষা জানবে, তারা প্রাচ্য শিক্ষার সমর্থনে কথা বললেন, তারা হচ্ছেন প্রাচ্যবাদী। আর যারা বললেন যে না, ভারতে ইংরেজি শিক্ষার দরকার, ইংরেজি শিক্ষার বিস্তার করতে হবে, ইংরেজি শিক্ষার প্রসার করতে হবে, তারা হলেন পাশ্চাত্যবাদী। বুঝতে পেরেছো? যারা প্রাচ্য শিক্ষাকে সমর্থন করলো তারা হচ্ছে প্রাচ্যবাদী, আর যারা ইংরেজি শিক্ষাকে সমর্থন করলো, ইংরেজি শিক্ষার প্রসারের কথা বললো, তারা হচ্ছে পাশ্চাত্যবাদী। একটু দ্বন্দ্ব দেখা দিল, কেউ কেউ বললো প্রাচ্য শিক্ষার কথা, আর কেউ কেউ বললো পাশ্চাত্য শিক্ষার কথা, দ্বন্দ্ব। এরই মধ্যে 1835 সাল মেকলে, টমাস বেবিংটন মেকলে, লর্ড উইলিয়াম বেন্টিং এর আইনসূচি, শিক্ষাসূচি, টমাস বেবিংটন মেকলে, তিনি বললেন প্রাচ্যের শিক্ষা অপবিত্র, প্রাচ্যের শিক্ষা দুর্নীতিগ্রস্ত, প্রাচ্যের মানুষ, প্রাচ্যের সভ্যতা নিম্ন, প্রাচ্যের সভ্যতা নিম্নমানের। ভারতে দরকার আছে ইংরেজি শিক্ষা বিস্তারের। তিনি ইংরেজি শিক্ষাকে, ইংরেজদেরকে, ইংরেজি সভ্যতাকে তিনি অনেক উন্নত মানের বললেন, এবং তিনি একটা নতুন থিওরির কথা বললেন, যে থিওরিটাকে বলা হচ্ছে ফিল্ট্রেশন থিওরি। কি বললাম? ফিল্ট্রেশন থিওরি। মানে কি? মানে হচ্ছে সমাজের যারা উঁচু শ্রেণীর লোক আছে তাদেরকে যদি শিক্ষিত করে দেওয়া হয়, তারা যখন নিচু পর্যায়ের লোকের সঙ্গে মিশবে, অটোমেটিক ওরা যখন ইংরেজি জেনে নিবে, ওরা যখন কথা বলবে ইংরেজিতে, বাকিরাও জেনে নেবে। বুঝা গেল? এটাকে বলা হচ্ছে উপরের লোককে শিখাবো, আস্তে আস্তে উপর থেকে চুইয়ে পড়বে, এরাও শিক্ষিত হয়ে যাবে। চুইয়ে পড়া নীতি কি বলা হলো? তিনটা টার্ম আছে, একই জিনিস। ফিল্ট্রেশন থিওরি, ক্রমনিম্ন পরিশ্রুত নীতি, আর চুইয়ে পড়া নীতি। তার মানে কি? সমাজের যারা উঁচু শ্রেণীর লোক আছে তাদেরকে শিক্ষিত করা হবে, তারা শিক্ষিত হয়ে গেলেই বাকি যারা নিম্ন শ্রেণীর লোক আছে তারা অটোমেটিক নিজে নিজেই শিক্ষিত হয়ে যাবে। তার মানে উপরের শিক্ষা আস্তে আস্তে চারিদিকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়বে। এই যে লর্ড মেকলে যে থিওরির কথা বললেন, এটাকে বলা হচ্ছে চুইয়ে পড়া নীতি। ক্লিয়ার? প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান হচ্ছে 1839 সালে অকল্যান্ডের ঘোষণার মাধ্যমে। নেক্সট, ইংরেজি শিক্ষার বিস্তার। ভারতীয়দের মধ্যে বেশ কিছু মানুষ, যেমন হচ্ছেন রাজা রামমোহন রায়, তিনি বললেন যে ভারতে ইংরেজি শিক্ষার প্রসারের দরকার আছে, ইংরেজি শেখানো দরকার আছে। তিনি অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করলেন। আরো কিছু ভারতীয়দের মধ্যেও এগিয়ে আসলেন এবং তারাও ইংরেজি শিক্ষার কথা বললেন। আরেকজনের নাম, যিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নাম সবাই শুনেছ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়াশোনায় প্রচন্ড মেধাবী ছিলেন, প্রচন্ড মেধাবী, খুবই ভালো পড়াশোনা। ইংরেজরা তাকে বিদ্যাসাগর, বিদ্যার সাগর উপাধি দিয়েছিল। ইংরেজরা বিদ্যাসাগরের কাছে আসতো পরামর্শ নেওয়ার জন্য। তার মানে ভাবো কত মেধাবী, কত বড় মাপের মহাপুরুষ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাত্র 4 বছরের জন্য স্কুল পরিদর্শক ছিলেন। স্কুল পরিদর্শক, সেই তার মানে এসআই, স্কুল ইন্সপেক্টর। স্কুলগুলো দেখাশোনা করার জন্য স্কুল ইন্সপেক্টর একটা পোস্ট থাকে। সেই স্কুল পরিদর্শক থাকাকালীন 4 বছরে তিনি 35টা মেয়েদের জন্য বিদ্যালয় করেছিলেন। কতটা? 35টা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তিনি নারী শিক্ষার উপরে জোর দিয়েছিলেন। তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশন গড়ে তুলেছিলেন। তিনি তার গ্রামে, তার নিজের গ্রামে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। কার কথা বলছি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। তিনি নিজে শিশুদের পড়ার জন্য
অনেকগুলো বই লিখেছেন। বইটা বাচ্চারা সবচেয়ে প্রথমে যে বইটা পড়ে, কি বই পড়ে? বর্ণ পরিচয়। কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। বুঝা গেল? তো সেই যে বাচ্চাদের বই থেকে শুরু করে অনেক বই লিখেছেন এবং স্ত্রী শিক্ষার প্রসারের কথা বলেছেন। নেক্সট, পরে গুরুত্বপূর্ণ, ভারতে শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হচ্ছে কাকে? উডের ডেসপেচ। কি বলছি? উডের ডেসপেচ কি জিনিস? কারো কোনো আইডিয়া? উডের ডেসপেচ। ভারতে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ম্যাগনা কার্টা বলা হচ্ছে কাকে? 1854 খ্রিস্টাব্দের উডের ডেসপেচকে। চার্লস উড বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি, তার মানে একজন ইংরেজ অফিসার, একজন ইংরেজ। তিনি 1854 খ্রিস্টাব্দে কয়েকটা পয়েন্টের কথা বললেন, যে প্রস্তাব দিলেন তাকে বলা হচ্ছে উডের ডেসপেচ। কি বললেন? উডের ডেসপেচে তিনি বললেন ভারতে শিক্ষার জন্য একটা আলাদা পৃথক শিক্ষা দপ্তর গঠন করতে হবে, তার মানে একটা আলাদা ডিপার্টমেন্ট বানাতে হবে, শিক্ষার জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট বানাতে হবে। তিনি বললেন যে প্রাথমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষা এটা আলাদা আলাদা করতে হবে। প্রাথমিক শিক্ষার জন্য স্টেপ নিতে হবে সরকারকে, আর উচ্চ শিক্ষার জন্য স্টেপ নিতে হবে। তিনি বললেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বা ইংরেজ সরকারকে কিছু অনুদান দিতে হবে। ভারতীয়রা কোথায় পাবে টাকা? ভারতীয়রা কিভাবে স্কুল কলেজ তৈরি করবে? ইংরেজ সরকার সমর্থন না করলে, ইংরেজ সরকার টাকা না দিলে, ইংরেজ সরকার সাপোর্ট না করলে তৈরি করতে পারবে? তিনি বললেন ইংরেজ সরকারকে অনুদান দিতে হবে, তবেই ভারতে শিক্ষার প্রসার হবে। তিনি বললেন যে প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করতে হবে, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, তার মানে টিচারদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। তিনি বললেন যে স্কুলে, বিদ্যালয়ে যে বাচ্চারা আসবে সেখানে বাচ্চাদের পড়াশোনার জন্য লাইব্রেরির ব্যবস্থা করতে হবে। তিনি বললেন বাচ্চাদের, বিশেষ করে মেয়েদের বৃত্তি দানের ব্যবস্থা করতে হবে, মানে স্কলারশিপের ব্যবস্থা করতে হবে। তিনি বললেন মেয়েদের উপরে, নারী শিক্ষার উপরে বিশেষ করে জোর দিলেন। তার মানে ভাবো, আজ থেকে প্রায় 250 বছর আগে কে? চার্লস উড যা বলে গেছেন সেগুলো আমরা এখন পাচ্ছি কি পাচ্ছি না? তিনি তখন বলে দিয়ে গেছেন যে শিক্ষার আলাদা একটা ডিপার্টমেন্ট, আলাদা একটা দপ্তর বানাতে হবে, আলাদা ডিপার্টমেন্ট আছে। তিনি বলেছেন স্কুলে একটা গ্র্যান্ড এইড বা একটা অনুদান সরকার থেকে দিতে হবে, এটা দেওয়া হচ্ছে। স্কুলে যারা টিচার থাকবে, বিদ্যালয়ে যারা শিক্ষক থাকবে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, মানে টিচারের ট্রেনিং এর কথা বলেছেন, এখন হচ্ছে। স্কুলে মেয়েদের শিক্ষার উপরে বেশি জোর দিতে হবে, দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদেরকে অনুদান দিতে হবে বা স্কলারশিপের ব্যবস্থা করতে হবে, দেওয়া হচ্ছে। স্কুলের মধ্যে যারা পড়াশোনা করতে পারে তার জন্য লাইব্রেরির কথা বলেছেন, স্কুলগুলোতে লাইব্রেরি আছে। তার মানে ভাবো যে আজ থেকে প্রায় 250 বছর আগে, 170 বছর আগে চার্লস উড যা বলে গেছেন আধুনিক কালে আমরা এখন দেখতে পাচ্ছি। এবং সেই অনুসারে 1854 সালের উডের ডেসপেচের উপর ভিত্তি করেই 1857 সালে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে 3টা জায়গায় 3টা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ক্লিয়ার? নেক্সট, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়, বললাম রাজা রামমোহন রায় যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। তিনি তখনকার দিনের যে পাশ্চাত্য শিক্ষা বিস্তার, মানে ইংরেজি শিক্ষা প্রসারের জন্য সব ধরনের সহযোগিতা করেছিলেন। রাধাকান্ত দেব, তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত। তারপরে যেমন বললাম ডেভিড হেয়ার, তিনি হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেন। ড্রিঙ্ক ওয়াটার বিথন তিনি বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন, পরে করে বেথুন কলেজ প্রতিষ্ঠিত হয়। তারপরে আছে 1835 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ, তার মানে চিকিৎসা বিদ্যা চর্চার জন্য, মেডিকেল পড়াশোনার জন্য, ঠিক আছে। তো কলকাতা মেডিকেল কলেজ 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হলো। আর লাস্টে যেটা বললাম যে সেই 1854 খ্রিস্টাব্দের উডের ডেসপেচের উপর ভিত্তি করে 1857 সালে কলকাতা, বোম্বাই এবং চেন্নাই 3টা জায়গায়, মানে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ 3টা জায়গায় 3টা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। এবং এই বিশ্ববিদ্যালয়ে এর প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং, প্রথম উপাচার্য কে ছিলেন? কলভিল। আচার্য মানে চ্যান্সেলর,
আর উপাচার্য মানে হচ্ছে ভিসি, ভাইস চ্যান্সেলর। আচার্য ছিলেন তখনকার গভর্নর জেনারেল যে, তার মানে লর্ড ক্যানিং। আর উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কলভিল। এখান থেকে মেয়েদের মধ্যে যারা পড়াশোনা করে প্রথম বেরিয়েছিল চন্দ্রমুখী বসু, কাদম্বিনী গাঙ্গুলি। ছেলেদের মধ্যে যারা বেরিয়েছিলেন, ছেলেদের মধ্যে যদুনাথ, আরেকজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ক্লিয়ার হয়েছে? কোন জায়গায় কোনো প্রবলেম? যা বললাম 19 শতকের বাংলা জানতে গেলে আমাদেরকে, বা 19 শতকের বাংলা কেমন ছিল তখনকার কথা জানতে গিয়ে আমরা বামা বোধিনীর কথা জানলাম, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কথা জানলাম, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার কথা জানলাম, আমরা হুতম প্যাচার নকশা কে লিখলো এর বিষয়বস্তু কি ছিল জানলাম, আমরা নীল দর্পণ নাটক কে লিখলো কবে লিখলো এর বিষয়বস্তু কি ছিল জানলাম। 19 শতকে বাংলার শিক্ষার অবস্থাটা কেমন ছিল সেটা জানতে গিয়ে আমরা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের কথা জানলাম, ইংরেজি শিক্ষা বিস্তারের কথা জানলাম, নারী শিক্ষার বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা জানলাম, মেকলে মিনিটস জানলাম, উডের ডেসপেজ জানলাম, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার, ড্রিঙ্ক ওয়াটার বিথন, কলকাতা মেডিকেল কলেজ এবং সর্বশেষে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এতটা পর্যন্ত জানলাম। যতটা বলেছি বুঝা গেছে? কোনো প্রবলেম নাই? ওকে, তার মানে আমরা একটা পার্ট শেষ করলাম। এর পরের দিন আমরা জানবো আরো দুটো পার্ট। কি আছে? এর পরের দিন জানবো 19 শতকের বাংলার সমাজ সংস্কার, সমাজটা কেমন ছিল, আর জানবো ধর্ম সংস্কার, ধর্মের অবস্থাটা কেমন ছিল। এই দুটো টপিক আমরা জানবো।